গাজায় যুদ্ধ বন্ধে কলম্বিয়া ও মধ্যস্থতাকারীরা অভূতপূর্ব কার্যকর যে ব্যবস্থা নিচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। কত দেশই তো এগিয়ে আসলো গাজার পক্ষে। খুব জোর প্রতিবাদে অস্ত্র নিয়ে হয়তো তারা ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি, তবে অন্তত বিবেকের তাড়নায় চুপ করে থাকেনি। তারা চেষ্টা করেছে তাদের প্রতিবাদ জ্ঞাপন করতে। এবার গাজায় আর যুদ্ধ চলমান রাখা নয়, এমন জোর প্রচেষ্টার অংশ হিসেবে এক অভূতপূর্ব ব্যবস্থা নিতে যাচ্ছে কলম্বিয়া ও গাজা যুদ্ধ বন্ধে ইতোমধ্যে অনেকবার মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা দেশগুলো। বিশ্লেষকরা জানাচ্ছেন, চেষ্টা করতে পিছপা হওয়া উচিত নয়, আশা ছেড়ে দেওয়াও ঠিক নয়। কারণ আলোচনা, কথা বলা ও সমালোচনা এই সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে সমাধান। হয়তো লাখ লাখ ইতোমধ্যে নিহত হয়েছেন, আহতও হয়েছেন অনেকে, কিন্তু এই যুদ্ধ তো থামাতেই হবে। এর তো আর বিকল্প নেই। ইসরায়েলি পণবন্দীদের মুক্তি এবং ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দেওয়ার জন্য উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করার পর কাতারে পরোক্ষ আলোচনা অচলাবস্থার মধ্যে পড়ে আছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি আলোচনায় বাধা দূর করতে কাজ করছেন মধ্যস্থতাকারীরা। সোমবার দ্বিতীয় সপ্তাহে গাজা যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি পণবন্দীদের মুক্তি এবং ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দেওয়ার জন্য উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করার পর কাতারে পরোক্ষ আলোচনা অচল অবস্থার মধ্যে পড়ে আছে বলে মনে হচ্ছে। আলোচনা সম্পর্কে অবগত একজন কর্মকর্তা সোমবার জানান, দোহায় আলোচনা চলমান রয়েছে। তিনি এএফপিকে বলেন, আলোচনা বর্তমানে গাজার অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী মোতায়েনের প্রস্তাবিত মানচিত্রের ওপর কেন্দ্রীভূত। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি আরও জানায়, মধ্যস্থতাকারীরা অবশিষ্ট ব্যবধান দূর করতে এবং আলোচনার গতি বজায় রাখার জন্য উদ্ভাবনী পদ্ধতিগুলো সক্রিয়ভাবে অনুসন্ধান করছেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি গোষ্ঠীটিকে ধ্বংস করতে চান বলে অভিযোগ করেছে হামাস। টেলিগ্রামে এক বার্তায় সংগঠনটি বলেছে, নেতানিয়াহু একের পর এক আলোচনার পতন ঘটাতে দক্ষ। তিনি কোনো চুক্তিতে পৌঁছাতে অনিচ্ছুক। ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন যেভাবে বারবার ভাঙা হচ্ছে, তার প্রতিবাদে হেগ গ্রুপ এই বৈঠকের আয়োজন করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ ঠিক করতে কলম্বিয়ার রাজধানী বোগোটায় ৩০টিরও বেশি দেশের কর্মকর্তারা ২ দিনের বৈঠকে মিলিত হচ্ছেন। মঙ্গলবার ১৫ জুলাই আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। কলম্বিয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন যেভাবে বারবার ভাঙা হচ্ছে, যার মধ্যে গণহত্যার মতো অপরাধও রয়েছে, তার প্রতিবাদে হেগ গ্রুপ এই বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠকের সভাপতিত্ব করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা। এদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ গেল মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। আলবানিজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, অবশেষে গাজায় গণহত্যা বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রগুলোর সাথে কোনো বাগাড়ম্বর ছাড়াই রাজনীতিকে আন্তর্জাতিক আইনের সীমার মধ্যে ফিরিয়ে আনার জন্য বোগোটায় আমরা একত্রিত হচ্ছি। অবরুদ্ধ গাজার ওপর অবরোধ ভাঙতে নতুন আরেকটি জাহাজ যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অর্থাৎ এফএফসি এর নতুন এই জাহাজের নাম হান্দালা। সাথে ত্রাণ নিয়ে জাহাজটি গেল রোববার ইতালির সিরাকুসা থেকে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বলেছে, মাত্র কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনী অবৈধভাবে আন্তর্জাতিক পানিসীমা থেকে আমাদের নৌযান ম্যাডলিনের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং ১২ জন নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছিল।
তবু আমরা বৈশ্বিক সংহতিকে সাথে নিয়ে ইসরায়েলের অবৈধ ও প্রাণঘাতী অবরোধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। ফ্রিডম ফ্লোটিলা আরও বলেছে, তারা গাজার শিশুদের জন্য অবরোধ ভাঙতেই এ যাত্রা করছে। তারা মানবিক সহায়তা ও সংহতির বার্তা নিয়ে যাচ্ছে। হান্দালা জাহাজে ঠিক কতজন অধিকার কর্মী আছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে এ সংখ্যা 18। এর আগে গত 6 জুন এই সংগঠনের ম্যাডেলিন জাহাজ ইতালির সিসিলি দ্বীপ থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে গাজা উপত্যকায় পৌঁছানো। কিন্তু 9 জুন ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক পানিসীমা থেকে ম্যাডেলিন জাহাজটি জব্দ করে এবং এর 12 আরোহীকে আটক করে। এর আগেও একই ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। প্রতিবারই দখলদার ইসরায়েল তাদের যাত্রা আটকে দিয়েছে। এর মধ্য দিয়ে দখলদারদের পাশবিক চেহারাই বারবার স্পষ্ট হয়েছে। গাজা উপত্যকায় ভারী যন্ত্রের সাহায্যে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার কাজ করে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের বেসামরিক লোকজন মাসে $9,000 পর্যন্ত উপার্জন করছেন, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় 11 লাখ টাকা। গেল বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য মার্কারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও নাগরিক স্থাপনা পরিকল্পিতভাবে গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এ কাজ করার জন্য বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতির ব্যবহার করতে হয়। শুধু সেনারা নন, বেসামরিক ব্যক্তিরাও এসব যন্ত্রপাতি চালাচ্ছেন। দ্য মার্কারের প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণপ্রাপ্ত একজন ভারী যন্ত্রচালক প্রতিদিন প্রায় 1200 শেকেল অর্থাৎ প্রায় $360 আয় করছেন। যন্ত্রের মালিককে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যে ভাড়া দেয় তা থেকেই চালককে এ অর্থ পরিশোধ করা হয়। মন্ত্রণালয় থেকে প্রতিদিন যন্ত্রের মালিককে 5000 শেকেল বা প্রায় $1500 করে দেয়া হয়। এছাড়া বেসরকারি ঠিকাদারদের চাইলে দর কষাকষির মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন হারে অর্থ আদায় করতে দেয়া হচ্ছে। গাজায় একটি 3 তলা ভবন গুড়িয়ে দেওয়ার জন্য একজন ঠিকাদার পান 2500 শেকেল বা প্রায় $750 আর যদি ভবনটি উঁচু হয় তাহলে সেই অর্থ 5000 শেকেলে বা প্রায় $1500 গিয়ে ঠেকে। গাজায় ভারী যন্ত্র চালানো এক ইসরায়েলি নাগরিক সংবাদ মাধ্যম দ্য মার্কারকে বলেন, শুরুতে আমি শুধু অর্থের জন্য কাজটা করতাম, পরে প্রতিশোধ নেয়ার জন্য করতে থাকি। কাজটা খুব কষ্টকর আর অপ্রীতিকর। সেনাবাহিনী পরিকল্পিতভাবে কিছু করে না, ওরা শুধু যতটা বেশি সম্ভব ধ্বংস করতে চায়, তারা কোনো কিছুরই তোয়াক্কা করে না। ওই ইসরায়েলি আরও বলেন, আমি 1 মাসে প্রায় 30,000 শেকেল অর্থাৎ $9,000 পর্যন্ত পারিশ্রমিক পাই। আমাকে একটা গাড়ি দেয়া হয়েছে। আশকেলনে একটা বাসাও ভাড়া করে দেয়া হয়েছে। দ্য মার্কারের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় দ্রুত বাড়ি ঘর ধ্বংসের কাজ শেষ করতে উৎসাহ দেয়। গাজায় যত দ্রুত ভবন ভেঙে ফেলা যায়, যন্ত্রের মালিকদের আয় তত বেশি হয়। গত কয়েক মাসে ভারী যন্ত্র চালানোর লোক খুঁজতে অনলাইনে চাকরির বিজ্ঞাপনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেনাবাহিনীর ওয়েবসাইটে লেখা হয়েছে, আজকাল প্রতিটি সেনা কমান্ডার চান যুদ্ধক্ষেত্রে তার পাশে যেন একজন দক্ষ যন্ত্রচালক আর একটি শক্তিশালী বুলডোজার থাকে। সাধারণত ইসরায়েলি সেনাবাহিনী D9 নামের সাঁজোয়া বুলডোজার ব্যবহার করে থাকে, তবে চাহিদা বেশি হয় এখন তারা বেসরকারি মালিকানাধীন যন্ত্র গাজায় নিয়ে আসছে। একজন রিজার্ভ সেনা দ্য মার্কারকে বলেন, এই যন্ত্রগুলো অর্থাৎ বেসরকারি মালিকানাধীন যন্ত্রগুলো সাঁজোয়া নয়। এগুলোকে রকেট বা স্নাইপার হামলা থেকে বাঁচাতে বেসরকারি নিরাপত্তা কোম্পানিকে ভাড়া করা হয়, তবে কোনো গুরুত্বপূর্ণ সামরিক কর্মকাণ্ডে এসব যন্ত্র ব্যবহার করা হয় না। ইহুদি রাষ্ট্রটির সেনাবাহিনী ও ঠিকাদারেরা কতটা নৃশংস, নানা ঘটনায় সেসব উঠে এসেছে। গাজায় বেশি বেশি ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েলি ঠিকাদারেরা উন্মুখ হয়ে থাকেন, আর তাদের এমন আগ্রহের কারণে গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনি ত্রাণ প্রত্যাশীদের হত্যার ঘটনা ঘটছে। হারেজ্জে প্রকাশিত এক প্রতিবেদনে কয়েকজন ইসরায়েলি সেনার বরাত দিয়ে বলা হয়, বেসরকারি ঠিকাদারেরা শেরিফের মতো আচরণ করছে। তারা গাজার যে কোনো জায়গায় ইচ্ছামতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। তাদের নিরাপত্তা দিতে ইসরায়েলি সেনারা তাদের পাশে থাকেন। যখন নিরস্ত্র ফিলিস্তিনিরা এই সেনাদের কাছাকাছি চলে আসেন, তখন সেনারা গুলি ছোঁড়েন। সেনারা দাবি করেন, কাছাকাছি দূরত্বে চলে আসা এসব বেসামরিক নাগরিক ঝুঁকি তৈরি করছেন। ইসরায়েলি এক সেনা বলেন, তারা তাদের ভাগ্য গড়ছেন। তাদের দৃষ্টিতে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজ না থাকার মানেই হলো আর্থিক ক্ষতি হওয়া।
এজন্য বাহিনীগুলো তাদের কাজ পাওয়া নিশ্চিত করে। ইহুদি রাষ্ট্রের সেনারা আরও বলেন, প্রায়ই সেনারা ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের কাছে চলে যান এবং পরে তাদের হুমকি হিসেবে চিহ্নিত করেন। বাড়ি গুড়িয়ে দিয়ে বাড়তি 5,000 শেকেল আয় করার অপেক্ষায় থাকা ঠিকাদারদের কাছে খাবারের খোঁজে আসা মানুষকে মেরে ফেলাকে সঠিক মনে হয়। চলতি সপ্তাহে খান ইউনিসে গুড়িয়ে দেওয়ার অভিযান চলাকালে হামাসের যোদ্ধারা এক ইসরায়েলি সেনাকে হত্যা করেন। আব্রাহাম আজুলায় ওই সেনা ঈদজাহার বসতি এলাকার বাসিন্দা ছিলেন এবং ভারী যন্ত্র চালাতেন। অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী হিলটপ ইউথ এর একটি চ্যাট গ্রুপ বলেছে, শত্রুপক্ষের বাড়ি ধ্বংস ও গুড়িয়ে দেওয়ার সময় আজুলায় সংঘর্ষের মধ্যে পড়ে যান রিলিজিয়াস জায়নিস্ট পার্টির কট্টর ডানপন্থী পার্লামেন্ট সদস্য তাজভি সুক্কোট। পার্লামেন্টে এক বিতর্ক চলাকালে আজুলায়কে স্মরণ করেছেন। সুক্কোট বলেন, আজুলায় রাফায় এসে ইসরায়েল রাষ্ট্রের নামে অনেক বাড়ি ধ্বংস করেছেন। তিনি জানতেন হয়তো আর বাড়ি ফিরে যেতে পারবেন না, যা সত্যিই ঘটেছে। গত মে মাসে ইসরায়েলি বসতির আরেক বাসিন্দা ডেভিড লিবির প্রতিও শ্রদ্ধা জানিয়েছিলেন সুক্কোট। লিবি গাজা উপত্যকায় ভারী যন্ত্র চালানোর সময় নিহত হয়েছিলেন। ইহুদিবাদীরা যে কতটা নৃশংস সেটা উঠে এসেছে সুক্কোটের কথায়। তিনি বলেছিলেন, কয়েক হাজার ঘর বাড়ি ধ্বংস করার মধ্য দিয়ে যুদ্ধের বড় যে সাফল্যটি এসেছে তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন লিবি। সুক্কোট আরও বলেছিলেন, যন্ত্রচালকদের অনেকেই বসতি এলাকার মানুষ। সবচেয়ে পরিচিত ভারী যন্ত্রচালক হলেন আব্রাহাম জারবিব। অধিকৃত বেইত এল বসতি এলাকার বাসিন্দা তিনি। জারবিব সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিওগুলোর জন্য বেশ পরিচিতি পেয়েছিলেন। ওইসব ভিডিওতে তাকে গাজায় ঘর বাড়ি ধ্বংস করতে দেখা যায়। খান ইউনিস এলাকায় ধারণ করা সাম্প্রতিক এক ভিডিওতে তিনি বলেন, এ গ্রাম নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমরা হাল ছাড়ব না। গত সপ্তাহে ইসরায়েলি সাংবাদিক উরি মিজগাভ বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন কাজ করা দুটি বেসামরিক প্রতিষ্ঠান গাজায় ভারী যন্ত্র চালানোর দায়িত্বে রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের কাছে কয়েক ডজন করে ভারী যন্ত্র আছে, আর এসব যন্ত্র চালকদের নিয়োগ দেওয়া হয় হিলটপ ইউথদের মধ্যে থেকে। মিসগাভের তথ্য অনুযায়ী এই দুটি প্রতিষ্ঠান গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ভাগ হয়ে কাজ করছে। সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা গোলান ভাজ গাজার উত্তরাঞ্চলের কাজগুলো দেখভাল করেন। ইহুদা ভাজ নামের এক ডিভিশন কমান্ডারের ভাই তিনি। নেতজারিম করিডোরে অবৈধভাবে হত্যা অঞ্চল প্রতিষ্ঠা ও এটিকে কার্যকর করতে ভূমিকা রাখার অভিযোগে হিন্দ রজব ফাউন্ডেশন ওই ডিভিশন কমান্ডারকে গাজার জল্লাদ বলে অভিহিত করেছে। গত মাসে এই ফাউন্ডেশন ওই দুই ভাইয়ের বিরুদ্ধে গাজায় সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে অভিযোগ করে। গাজার দক্ষিণাঞ্চল দেখভাল করেন বেজালেল জিনি। তিনি ডেভিড জিনির ভাই। ডেভিড হলেন ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনোনীত বিতর্কিত প্রার্থী। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা।